This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম শর্মিষ্ঠা আর লিমার সঙ্গে। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি মঞ্জিরা রয়েছি। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আরো একবার আপনাদের জানাচ্ছি যে 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং 21 তারিখের মধ্যে স্ক্রুটিনি শেষ করতে হবে এবং 14 তারিখের মধ্যে 14ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করতে হবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর আমরা জানাচ্ছি আপনাদের, 21 ফেব্রুয়ারির মধ্যে স্ক্রুটিনি শেষ করতে হবে এবং চূড়ান্ত যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে 28 তারিখ। এই মুহূর্তে কমিশন সূত্রে এই খবরই পাচ্ছি আমরা। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, কি সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা? গতকাল ইঙ্গিত ছিল 7 দিন সময়সীমা বাড়ানো হচ্ছে, অর্থাৎ 7 তারিখে শুনানি যে ডেট ছিল, দিন ছিল, সেটা বেড়ে 14 তারিখ হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা সেটা বেরোতে 28 তারিখ হবে। গতকালই সিইও দপ্তর থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসেই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তার কারণ এরপরে দেরি হয়ে গেলে বিধানসভা নির্বাচন রয়েছে, ফলে অনেকখানি দেরি হয়ে যাবে। এই কথাকে মাথায় রেখেই আপাতত সময় দেওয়া হয়েছে 14 তারিখ পর্যন্ত হিয়ারিংয়ের শেষ দিন। 21 তারিখ পর্যন্ত 21শে ফেব্রুয়ারি যাচাইয়ের জন্য সময় দেওয়া হয়েছে। এরপর পোলিং স্টেশন র্যাশনালাইজেশন থাকছে, কোন বুথে কী ধরনের বিষয় থাকবে সেইগুলোর জন্য আরেকটু সময় দেওয়া হচ্ছে। 25 তারিখ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে এবং সবশেষে 28 তারিখ এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা যেটা রয়েছে এসআইআর এর পর সেটা প্রকাশিত হবে আগামী 28শে ফেব্রুয়ারি। মঞ্জুরা, অনেকে প্রশ্ন তুলেছিলেন যে যেহেতু উত্তরপ্রদেশে 1 মাস সময় বাড়ানো হয়েছিল, এখানে যাচাইয়ের জন্য অনেকটা সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আর কোনো সময় দিতে নারাজ নির্বাচন কমিশন। আগামী 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা, চূড়ান্ত এসআইআর এর যে তালিকা সেটা প্রকাশিত হবে এ রাজ্যের জন্য। এ রাজ্যের জন্য আর সময় বরাদ্দ নয়। এর আগেই 2-3 দিনের কথা বলা হয়েছিল, তারপর গতকাল শীর্ষ আদালতের নির্দেশে 7 দিন পিছিয়ে যাচ্ছে সময়সীমা। 7 তারিখে যেটা ছিল 7ই ফেব্রুয়ারি শুনানি, যেহেতু 3টি জেলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাদের অনেকটাই বাকি রয়েছে, তারপর সেটা 14 তারিখে শেষ। এ রাজ্যের জন্য আপাতত তোমার সাথে আসছি আমি তোমার কাছে। দেবজিৎ সরকার এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র আমাদের সঙ্গে। দেবজিৎ, এখনো পর্যন্ত জানতে পারছি আমরা যে 21 তারিখের মধ্যে স্ক্রুটিনি শেষ করতে হবে এবং 28 তারিখের মধ্যে চূড়ান্ত যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে এবং আজকেই আমরা যে খবর পেয়েছিলাম যে 2 তারিখে সম্ভবত ভোট দিন ডিক্লেয়ার হচ্ছে। কিভাবে দেখছেন? যাই হোক না কেন, আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে একটাই দাবি, নো এসআইআর নো ভোট। এসআইআর কে শেষ করতে হবে। সে দিনক্ষণ সময় তিথি যাই হোক না কেন, সেটা ইসি ঠিক করবেন এবং সেটা শান্তিপূর্ণভাবে হতে হবে। সবাইকে এই এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন রকম শুনানিতে অংশগ্রহণ করতে দিতে হবে। কাউকে এই শুনানির যে পরিধি তার থেকে বাদ রাখা যাবে না। আর শেষ কথা, আমরা একটি ভোটার তালিকা বা নির্বাচকদের তালিকা চাই, যে তালিকায় মৃত ভোটার, রোহিঙ্গা মুসলমান কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান থাকবেন না। এই রাজ্যে যখন থেকে বিভাজন হয়েছিল সেই সময় থেকে, দেশ স্বাধীনতার সময় থেকে, যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হিন্দু মুসলিম নির্বিশেষে এবং বাংলাদেশ থেকে আগত ধর্মীয় কারণে নিপীড়িত উদ্বাস্তুদের এই রাজ্যের ভোটের মধ্যে রাখতে। ধন্যবাদ আপনাকে। দেবজিৎ সরকারের সঙ্গে আমরা কথা বলছিলাম। এবার তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য? জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। জয়প্রকাশ বাবু, এখন আমরা যে খবর পাচ্ছি তাতে 28 তারিখে চূড়ান্ত যে তালিকা সেই তালিকা প্রকাশ হবে, 21 তারিখের মধ্যে স্ক্রুটিনি শেষ করতে হবে এবং সম্ভবত 2 তারিখেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, অনেক টালবাহানার পরে শেষ পর্যন্ত ইলেকশন কমিশন একটা ডেট ঘোষণা করেছেন যে কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন নির্বাচনের আগে। এর মাঝখানে তো আমরা অনবরত দিন বদলাতে দেখেছি। অনেক ক্ষেত্রে ইলেকশন কমিশন নিজের দিন নিজেই বদলেছেন। অনেক সময় দেখা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা বদলাতে বাধ্য হয়েছেন।
এটা তো প্রমাণ হয়েই গেছে চূড়ান্ত অদক্ষতা, অপরিকল্পনা এবং কোনো রকম ব্যবস্থাপনা না করেই এসআইআর এ নেমে পড়েছিলেন শুধু একটা উদ্দেশ্য নিয়ে, কত লক্ষ কোটির নাম বাদ দেওয়া যায় এবং উদ্দেশ্যটা হচ্ছে বিজেপিকে অ্যাডভান্টেজ দেওয়া যায়। এই অসাধু পরিকল্পনার জন্যই এত মানুষের হয়রানি, আর তার জন্যই আজকে শেষ পর্যন্ত একটা দিন ঘোষণা করতে হলো, সেই দিনটাও ফেব্রুয়ারির একদম শেষ দিনে। বুঝতে পারছি। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, তাহলে হিসেবটা মিলে গেল। আজকে সকালে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদের খবরটা জানিয়েছিল যে 2রা মার্চ ভোটের দিন ঘোষণা হতে পারে। আর একটু আগেই আমরা আপনাদের জানালাম যেটা কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে। এবার ভোটের বিষয়ে আসি। তালিকা তো প্রকাশ হচ্ছে, তারপরে ভোট ক দফায় হবে, এটা সব থেকে বড় প্রশ্ন। সূত্র মারফত আমাদের কাছে যে খবর রয়েছে, 3 দফায় ভোট হতে পারে, এই সম্ভাবনা কিন্তু প্রবল। আমি এই নিয়ে তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিউজ রুমে। তন্ময়, দেখো, ভোট হলে যদি 3 দফায় ভোট হয় বা তার থেকেও কমে ভোটটা হয়, সব থেকে বড় প্রশ্ন হবে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী কতটা মোতায়েন করা যাবে। সেক্ষেত্রে কি যেগুলো সেন্সিটিভ জোন, সংবেদনশীল এলাকাগুলো রয়েছে, তাতে বাড়তি নজর দিতেই হবে। একেবারে, কারণ হচ্ছে 3টে ভাগে ভাগ করার। অন্যদিকে কমিশনের একটা সূত্র বলছে যে 1 দফাতেই ভোট চাইছে কমিশনের একটা বড় অংশ। তো 1 দফা হোক অথবা 3 দফা হোক, 3 দফা করার যুক্তিটা পিছনে রয়েছে যে একটা জায়গার ফোর্স, অর্থাৎ প্রথম দফায় যেখানে নির্বাচন হবে সেখানে সেই নির্বাচন শেষ হয়ে গেলে একটা ফোর্সের বড় অংশকে, অর্থাৎ কেন্দ্রীয় যে বাহিনী নামানোর কথা হচ্ছে সেটাকে তুলে নিয়ে শেষকালের যে পর্যায়টা হবে সেখানে নিয়ে যাওয়া, অর্থাৎ তৃতীয় পর্যায়ে নিয়ে যাওয়া। এখানে 3টা ভাগে ভাগ করছে গোটা রাজ্যকে। একটা হচ্ছে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে প্রথম পর্যায়ের ভোট এরকম একটা ভাবা হচ্ছে বা একটা পর্যায়ে হবে। দক্ষিণবঙ্গে 2 ভাগ করা হচ্ছে, 2 ভাগের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এইটাকে নিয়ে একটা পর্যায়ে হবে এবং আরেকটা পর্যায়ে হচ্ছে কলকাতা কেন্দ্রিক, কলকাতা, 2 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া। এইভাবে কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত যা পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বেশি যেটা মাথা ব্যথা কমিশনের, সেটা হচ্ছে একেবারে সংবেদনশীল বুথের সংখ্যা প্রচুর বেশি এই রাজ্যে। কারণ এই রাজ্যে যে কোনো ভোটের সময় বলা চলে যে মৃত্যুর ঘটনা ঘটে, মারামারির ঘটনা ঘটে। সেখানে বিশেষ করে নজর হচ্ছে কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম এবং তার বাইরে আরও 2-3 জায়গায় নজর রয়েছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে। এর বাইরে সন্দেশখালী, ভাঙড়ের মতো জায়গাগুলোতে কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে, নন্দীগ্রামে বিশেষ নজর রয়েছে। ফলে কমিশন সবটাকে নিয়েই এই আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী যাই মোতায়েন করা হোক, সেটা কোথায় কীভাবে মোতায়েন করাবে, কোনখান থেকে কোনখানে বাহিনী মুভ করাবে এবং সঠিকভাবে ভোট করা যাবে, এই গোটা বিষয়টা নিয়েই কিন্তু তারা চিন্তিত। এবং সেখানে 3টে পর্যায় এবং সেই ঘোষণা আগামী 2 তারিখ হতে পারে, এমন একটা সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। দেখা যাক শেষ অবধি কি হয়। ধন্যবাদ। দেখুন, বিজেপির দাবি অত্যন্ত স্পষ্ট, আপনি 3 দফায় করবেন না 2 দফায় করবেন নির্বাচন কমিশনের বিষয়, কিন্তু বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা অন্য রাজ্যের পুলিশ যারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং যারা সুরক্ষা দিতে পারবে আমাদের ভোটারদেরকে, পশ্চিমবঙ্গের ভোটারদেরকে, কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি থেকে আলাদা। এখানে গণতান্ত্রিক অধিকার রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ। ভারতবর্ষের সংবিধান এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তো স্বাভাবিকভাবে সেই ব্যবস্থা যেন থাকে যাতে মানুষ নিজের ইচ্ছে ভোট দিতে পারে, নির্ভয়ে ভোট দিতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়। তারপর মানুষ যাকে ভোট দেবে তারা মসনাদে বসবে, কোনো অসুবিধা নেই। 5-7-10 দফায় ভোট হবে পশ্চিমবাংলায়, এটা তো পশ্চিমবাংলায় রেওয়াজ ছিল না। কে করলো, কেন করলো? এই দাবি কার? এ দাবি মমতা ব্যানার্জি, তখন তিনি বিরোধী নেত্রী। তার পছন্দ অনুযায়ী দফায় দফায় ভাগ করে পশ্চিমবাংলা কত খারাপ প্রমাণ করার প্রচেষ্টা উনি করেছেন। কিন্তু তারপর 7 দফায় ভোট হওয়ার পর তৃণমূলের নেত্রী সরকার চালাচ্ছে, সমাধান কিছু হয়েছে? মানুষের বিপদ তো একই থেকেছে। 1 দফা না 7 দফা আমাদের কাছে বড় কথা না, আমাদের কাছে বড় কথা হচ্ছে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার এবং তাকে ঠিক মতো করে কার্যকরী করা, ব্যবহার করা নির্বাচন কমিশনের দায়িত্ব। দে আর টু এনশিওর। আমাদের কোনো আপত্তি আমরা কখনো করিনি, এখনো করছি না। তৃণমূল কংগ্রেস সর্বতভাবে নির্বাচনের জন্য প্রস্তুত এবং এই এসআইআর প্রক্রিয়াতে পরোক্ষভাবে আমাদের বুথ কেন্দ্রিক যে সংগঠন সেটা সম্পূর্ণরূপে ওয়ার রেডি, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সর্বতভাবে প্রস্তুত, মানে ভোট যুদ্ধ। এসআইআর চলাকালীন
আইন শৃঙ্খলার যে প্রশ্ন উঠেছে সেটা সার্বিকভাবে হয়েছে নির্বাচন কমিশনের অপদার্থতা এবং পরিকল্পনাহীন এসআইআর, মানুষকে যেভাবে হ্যারাস করা হয়েছে তার প্রতিফলন হয়েছে। নির্বাচন করবে নির্বাচন কমিশন, তারা এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে, না বিজেপি না তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের দায়িত্ব অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। মানুষকে হয়রানির লাইনে দাঁড়াতে হয়েছে, মানুষের চোখের জল পড়েছে। আবার ভোটার লিস্টে কি কারচুপি হয় আমরা দেখি, কেন অনেক নাম্বার যাওয়ারও হয়তো সম্ভাবনা উঠে আসতে পারে। সবকিছু আগে খতিয়ে দেখা হোক, টু আর্লি টু কমেন্ট। তবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে সবাইকে নিয়ে বসা উচিত, অল পার্টি মিটিং করা উচিত এবং সিইও অফিস থেকে ভাষা ভাষা খবর না দিয়ে বাংলার মানুষের ক্ষেত্রে স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে ফ্রি ফেয়ারলেস ইলেকশন হবে। ফেয়ার ইলেকশন যদি না করতে পারে, ফেয়ারলেস ইলেকশন যদি না করতে পারে, তাহলে এই নির্বাচন দপ্তর থাকা না থাকা সমান। এই মুহূর্তে আরো একটা আপডেট পাওয়া যাচ্ছে যে ভোট ঘোষণার আগেই আমাদের রাজ্যে আসতে পারেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। কি কারণে জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ভোট ঘোষণা হতে পারে সেরকমই আমরা জেনেছিলাম, কিন্তু তার এই আশা ডেপুটি নির্বাচন কমিশনার সহ একাধিক আধিকারিকদের এই রাজ্যে আসার গুরুত্বটা ঠিক কোন জায়গায়? শর্মিষ্ঠা, এই বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগে যেটা জারি হলো, অর্থাৎ এসআইআর শেষ হচ্ছে 28 তারিখ, ঠিক তারপর পরই জ্ঞানেশ ভারতী সহ টিমের এখানে আসার একটাই তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা হতে পারে, সেটা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে এই তালিকা মারফত কীরকমভাবে খতিয়ে দেখা হচ্ছে, সেই মারফত কিভাবে প্রস্তুতি হচ্ছে সেটা যেমন একবার তারা দেখবেন। একই সঙ্গে সমস্ত ডিইওদের সঙ্গে তারা বৈঠক করবেন, জেলা শাসকরা থাকবেন, পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক হতে পারে। সেখানে প্রাথমিকভাবে তারা কোথায় আইন শৃঙ্খলার কীরকম অবস্থা সেটা যেমন জানবেন, জেলায় জেলায় কীরকম সিচুয়েশন সেটাও তারা প্রাথমিকভাবে জানতে পারেন। এক কথায় এটা স্পষ্ট যে এসআইআরের তালিকা ঘোষণার পরপরই তারা রাজ্যে বিধানসভা নির্বাচনের উপরে সম্পূর্ণ ফোকাস করবেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে সমস্ত এজেন্সি রয়েছে তাদের সঙ্গেও বৈঠক করবেন, যেহেতু এই রাজ্য একটা সীমানাবর্তী রাজ্যের মধ্যে পড়ে, অন্যান্য দেশের সাথে রাজ্যের সীমানা রয়েছে, সেখানে কীরকমভাবে জোরদার একটা নজরদারি করা হবে এই বৈঠক মারফত সেটাও ঠিক করা হতে পারে। ধন্যবাদ শর্মিষ্ঠা। এই মুহূর্তের খবর, মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে সিপিএম প্রতিনিধি দল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে সাক্ষাৎ। কমিশন বিজেপির কথায় কাজ করছে, অভিযোগ সিপিএম এর। এসআইআরে বেছে বেছে নাম বাদের অভিযোগ সুজন চক্রবর্তীর। হেনস্থা করার জন্য ফর্ম 7 জমা দিচ্ছে বিজেপি ও তৃণমূল, অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দেখুন এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে সিপিএম এর প্রতিনিধি দল সেখানে গিয়েছেন। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে সাক্ষাৎ। কমিশন বিজেপির কথায় কাজ করছে, অভিযোগ সিপিএম এর। নির্বাচন কমিশন বলে দিল আচ্ছা গাদা গাদা দেওয়া যাবে। আপনাদের মনে আছে কল্যাণীর এমএলএ বিজেপি 350 ফর্ম দিয়ে ধরা পড়ে গেলেন। এটা একটা ধরা পড়েছে না, ধরা পড়েননি অনেক জায়গাতে। বিজেপি পলিটিক্যালি যেমন হেনস্থা করেছে, এখানে এই যে তালিকায় যাদের নাম আছে, আমি আপনাদের চাইলে নাম ধরে ধরে বলতে পারি, এরা সবাই স্থানীয় এলাকায় তৃণমূলের কর্মী এবং বাহিনী বলে পরিচিত। একা বিজেপি না, তৃণমূল একই জিনিস করছে। ধরুন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এরা কিন্তু মুসলমান সমাজের লোক, অভিযোগ যিনি করছেন তিনি তৃণমূল। যেমন বিজেপি করেছে তেমন করে তৃণমূল মানুষের নাম বাদ দেওয়ার জন্য, যাকে পছন্দ নয় তার নাম বাদ দেওয়ার জন্য এই সমস্ত ব্যবস্থাপনা করে বেড়াচ্ছে। এটা একেবারে পরিষ্কার এবং স্পষ্ট কমপ্লেন করা হচ্ছে। মুখ্য সচিবকে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এই চিঠিতে কি বলা হয়েছে? এই চিঠিতে বলা হয়েছে যারা বিগত 3 বছর ধরে একই পদে রয়েছে তাদেরকে ভোটের আগেই পরিবর্তন করতে হবে, অর্থাৎ তাদের জায়গার পরিবর্তন দরকার। তার কারণ দেখুন 7ই মে পর্যন্ত চলতি রাজ্য সরকারের সময়সীমা রয়েছে, আর ভোটের আগে এই নির্দেশ এসছে, মানে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 3 বছর পদে থাকা আধিকারিককে একই জেলার দায়িত্ব না দেওয়ার নির্দেশ। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার অ্যাকাউন্টে
রাজ্যের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছে, কিন্তু আজকে একটা বিষয় তিনি পরিষ্কার করে দেন যে এটা ভোটের পর নয়, ভোটের আগে, অর্থাৎ 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকেই মিলবে যুবসাথী। নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। 5 বছর বেকারদের 1,500 টাকা করে যুবসাথীর ভাতা। যুবসাথীর নথিভুক্তিতে সব বিধানসভাতেই ক্যাম্প করবে রাজ্য সরকার। 5 বছর পর পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কি বলেছেন শুনবো। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। তবে এই পুরো বিষয়টি সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটা বিষয় পরিষ্কার করছেন যে যুব সমাজের মধ্যে যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ সামাল দেওয়ার জন্য প্রকল্পের টোপ। এটাও আরেক ধরনের প্রতারণা। দৈনিক 50 টাকা একটা গ্র্যাজুয়েট, অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড, বেসিক, পিজিটিআই, ভোকেশনাল, আইটিআই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাসের কাছে এসে কমপ্লিটলি মকারি। গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে, পুলিশ আপনাকে রিপোর্ট করেছে, যে মানুষ মরিয়া আপনাকে সরাবে। আপনি 15 থেকে 26, আপনার তো মাথায় নেই যে 15 তারিখ শিব চতুর্দশী, বলছেন এপ্রিল থেকে চালু করব। আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে। বাকিটা আমি ফেব্রুয়ারির শেষে বলবো। আমি পশ্চিমবাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলব, যেখানে যেখানে ক্যাম্প করবে, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে, নিয়োগ চাই বিজেপি চাই, আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করা। ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা, সব পোস্ট কার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করা। রিসিপ্ট দেবে না, ঠিক আছে, জমা করা, ছবি তুলুন, সোশ্যাল মিডিয়ায় ছাড়। কংগ্রেস নেতা আশুতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আশুতোষ, আপনার কাছে জানতে চাইবো, আপনারা জানেন যে রাজ্যের জন্য যুবসাথী প্রকল্প চালু হয়েছে যুব সমাজের জন্য বেকার ভাতা হিসেবে। সেই প্রকল্প ভোটের পর নয়, ভোটের আগে, অর্থাৎ এপ্রিল মাস থেকেই চালু হবে। আজ এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এগুলো ভোট সাথী প্রকল্প, তার কারণ রাজ্যের পিএসসি প্রায় শেষ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দেখা যাচ্ছে না, 26,000 চাকরি অন স্পট ব্রড ডেলাইটে দিনের আলোয় চুরি গেছে, সব চুপচাপ বসে আছে। এবং বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, এরা বলেছিল 2 কোটি চাকরি দেবে, এরাও দেয় না। তাই বিজেপিও চাকরি থেকে সবাইকে বঞ্চিত করে, তৃণমূলও বঞ্চিত করে। তো শুভেন্দু বাবু কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, এই সব ভাষা একজনই বলছেন। ধন্যবাদ। ভাতা নিয়ে কথা হচ্ছে, যুবসাথী যেটা অগস্ট থেকে না এপ্রিল থেকেই চালু হয়ে যাচ্ছে, কিন্তু এখানেও বিতর্ক তৈরি হয়েছে। কেন বিতর্ক তৈরি হয়েছে ময়নাগুড়িতে বলি আপনাদের। পান গুটখার টাকায় এবং হাত খরচ সবই দিচ্ছে সরকার। বেকার ভাতা নিয়ে এভাবেই যুবকদের মধ্যে প্রচার করতে হবে, তাহলেই ভোট বৈতরণী পার করা হবে। ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের এই মন্তব্য সামনে আসতেই সেটা ভাইরাল এবং চাঞ্চল্য শুরু হয়েছে। এআই দিয়ে ভিডিও তৈরি করে সরকারি প্রকল্পে খাটো করা হচ্ছে, সাফাই দিয়েছেন বিশ্বজিৎ সেন। যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পানটান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1,000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। আমি নিজেকে শুদ্ধই বলছি।
এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জগন্নাথবাবু, এই যে যুব সাথী এবং তার সঙ্গে ভাতা, এবং সেটা অগস্ট থেকে না এপ্রিল থেকে, অনেকেই বলছেন, বিরোধীরা বলছেন যে ওই ভোটের কথা মাথায় রেখে এরকম ধরনের একটা ঘোষণা রয়েছে। এবার বক্তব্য হচ্ছে যে বিশ্বজিৎ সেন, যিনি হচ্ছেন ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি, তিনি বলছেন যে পান গুটখার টাকা, হাত খরচ সবই দিচ্ছে আসলে সরকার। যদিও তিনি পরে এইটা ভাইরাল হতেই বলছেন যে না সরকারি প্রকল্পকে আসলে খাটো করা হচ্ছে। কি বলবেন? আসল কথাটা বেরিয়ে এসেছে, ঠিকই তো। পান গুটখা এবং 28 টাকা চোলাই মদটা বলেননি, ওটা আমি বলে দিচ্ছি। এই পান গুটখা সিগারেট আর 28 টাকার বাংলা মদ, এই খেয়েই বাঙালি যুব সমাজ যুব সাথী হয়ে থাকবে। এই যুবদের সাথী হচ্ছে এগুলোই, সেটারই বার্তা তৃণমূলের আসল লোক ওদের পার্টি ক্লাসে যা শেখানো হয় সেটা বলে ফেলেছে। কিন্তু অন সিরিয়াস নোট, সরকারি এই ঘোষণা, মুখ্যমন্ত্রীর আজকের এই কথার অর্থ কি? যে আগামী 5 বছর সরকার কোনো পাকা চাকরি দেবে না। বেকার ভাতা মাধ্যমিক পাস ছেলেদের দিয়ে দেওয়া মানে শিক্ষিত বেকারদেরকে, একটা হচ্ছে মাধ্যমিকের পর তোমাকে আর কিছু করতে হবে না, এই পান গুটখা বিড়ি আর 28 টাকার বাংলা মাদের খরচা তোমায় দিয়ে দিচ্ছি, আর পড়াশোনা করার বেশি দরকার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এরপর যারা পড়াশোনা করবে তাদের কাছে স্পষ্ট বার্তা যে 5 বছর ভাতা খাও, চাকরি চাইবে না। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা তো এইটা নিয়েই প্রচার চালাচ্ছে যে বাঁচতে চাই, চাকরি চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে রাজ্য সরকারের হাতে কোনো চাকরি নেই, পাকা চাকরির বদলে বেকার যে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে আজকে বিজেপিরা ভয় পাচ্ছেন, তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার একটা মিথ্যে বানানো ভিডিও, জানি না সেই ভিডিওর আদৌ সত্যতা আছে কিনা, সেটা আমাদের কাছে এ পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ আশা করা যায় একটা বানানো ভিডিও, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে ভয় পাচ্ছে জন্য এই বানানো ভিডিও দিয়ে তাকে একটা দাগ দেওয়ানোর চেষ্টা করছে। এটার কোনো রকম সত্যতা নেই। এদিকে আপনাদের জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান, আর সেই বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। তারা সল্টলেকের পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনে পৌঁছতেই তাদেরকে আটকানো হয় এবং সেখানেই ধুমধুমার পরিস্থিতি। আপনারা ছবিটা দেখছেন সেই মুহূর্তে, ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবি দেওয়া নিয়ে বিকাশ ভবন অভিযান। এই মুহূর্তে যারা এসেছিলেন তারা কিন্তু অবস্থান শুরু করে দিচ্ছেন, তারা বসে পড়েছেন। পুলিশ যেহেতু তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে, তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। ফেরত দেবো, আমরা 1000 টাকা নিয়ে এসেছি, ফেরত দেবো। 1000 টাকা আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু আমরা 1000 টাকা রিটার্ন দেবো। এরকম ভিক্ষা চাই না, না খেয়ে মারবো না। মমতা তোমার জানাই ধিক্কার, সংসার চলছে না, সংসার চলছে না। প্যারা টিচারের উপর আঘাত করতে দেখুন কিভাবে মেরেছে ওকে, দেখুন কিভাবে মেরেছে। আমরা পুলিশ মারলো, মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মারলো। একজন অসুস্থ হয়েছে, আন্দোলনকারীরা দাবি করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিকাশ ভবনের সামনে এসেছিলেন, আমাদের কি হবে বলুন? না স্যার, আপনারা একটু বিবেকবান হন, আর কতদিন চটিচাটা করবেন? অসুস্থ ব্যক্তির সঙ্গে পুলিশ এই মুহূর্তে কথা বলছে যে মূলত তার কি হয়েছে। আমরা সকাল না খেয়ে থাকি, আমাদেরকে কাউকে টোটো চালাতে হয়, জমিতে কাজ করতে হয়, আমাকে পুলিশ। অন্যদিকে মিড ডে মিলের যারা রাঁধুনি, যারা রান্না করেন, তারাও কিন্তু আজকে প্রতিবাদে পথে নেমেছিলেন। তাদের অভিযোগ যে রাজ্য বাজেটে তারা বঞ্চনার শিকার। আজকে মৌলালি মোড়ে তারা বসে পড়েন, সেখানে প্রতিবাদ জানান তারা। শিয়ালদা থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে যাওয়ার পথে আধ ঘন্টারও বেশি সময় তারা মৌলালি মোড়ে বসে প্রতিবাদ বিক্ষোভ দেখান। রাজ্য বাজেটে বঞ্চনার শিকার তারা, এই অভিযোগে তাদের প্রতিবাদে মিড ডে মিলের রাঁধুনিরা। দাবি হচ্ছে মিড ডে মিলের, আমাদের তো মাইনে একদমই বাড়ায়নি, কেন্দ্রও বাড়ায়নি, রাজ্যও বাড়ায়নি। আমাদের 2000 টাকা মাইনে এবং 12 মাস কাজ করছি, আমাদের 10 মাসের মাইনে দিচ্ছে এবং আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা নেই, বোনাস দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। তার জন্যই আমাদের আজকে এই পথে নামা, এবং বরাদ্দ আমাদের বাড়াতেই হবে, বাচ্চাদেরও বরাদ্দ বাড়াচ্ছে না। মিড ডে মিলের যে প্রকল্পটা রয়েছে, তো কেন্দ্র রাজ্য দুজনেরই দায়িত্ব রয়েছে, এবং আমরা দেখছি যে বরাদ্দ যে টাকা রয়েছে সেই টাকার ভাগ কেন্দ্রও পাঠাচ্ছে না। এবং রাজ্য সরকারকে আমরা আরো বেশি করে প্রশ্ন করছি, কারণ যেহেতু নির্বাচন আছে এবং নির্বাচনের আগে বাজেট পেশ করা হলো এবং বাজেট থেকে মিড ডে মিল কর্মীদের কোনো রকম মজুরি।
এবার আরো একটা বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাবো। আজকে স্বাস্থ্য ভবন অভিযান ল্যাব সহায়কদের শূন্য পদে নিয়োগের দাবিতে তাদের এই বিক্ষোভ, কিন্তু মিছিল এগোনোর পরই পুলিশ তাদেরকে আটকায় এবং সেখানে স্বাস্থ্য ভবনের গেটের সামনেই বসে বিক্ষোভ দেখান তারা।